গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে হামাস ও ইসরায়েল। গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। সংগঠনের এক শীর্ষ নেতা জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনে জড়িত ইসরায়েলিদের একটি তালিকা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও এর আগে তারা জানায়, প্যালেস্টাইনের কিছু বাসিন্দা সতর্কতা উপেক্ষা করে নিরাপত্তা সীমানা অতিক্রম করায় তাদের উপর গুলি চালায় আইডিএফ। এদিকে জাতিসংঘের একজন বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, গাজায় ৬০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ পড়ে আছে, যা ১৩টি পিরামিডের সমান। গাজার রাফা ক্রসিং আবারও খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। প্যালেস্টিনিয়ানদের গাজায় প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। নিহত জিম্মিদের মধ্যে যাদের মৃতদেহ ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার তাদের সমাহিত করেছে নিহতদের পরিবারের সদস্যরা। এরই মধ্যে মরদেহ ফেরত দেওয়া নিয়ে বিরোধের কারণে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী ২৪ জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে হামাস। এ বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে একটি তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একজন শীর্ষ নেতা। এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দেননি ইসরায়েলি বাহিনী, তবে এর আগেই তারা জানিয়েছিল, গাজায় কিছু প্যালেস্টিনিয়ান ইসরায়েলি সীমানার কাছাকাছি চলে আসায় ও যুদ্ধবিরতি লঙ্ঘন করায় নিরাপত্তার জন্যই গুলি চালানো হয়। গাজায় কারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেউ যদি ভালো বা মন্দ আচরণ করে থাকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রেসিডেন্ট। Said they're going to behave. We're going to find out if they behave. If they behave good, if they don't behave, we'll take care of it. এদিকে জাতিসংঘের ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, গাজায় এখন ৬০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ পড়ে আছে, যা প্রায় ১৩টি পিরামিডের সমান। এই ধ্বংসাবশেষ সরানোর আগ পর্যন্ত কোনো ধরনের পুনর্গঠন বা উপযুক্ত মানবিক প্রয়োজনও মেটানো কঠিন বলেও মনে করেন তিনি। Only once the debris is removed can one start with the reconstruction and also the humanitarian needs. জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিলের প্রধান টম ফ্লেচার রাফা সীমান্ত পরিদর্শন করেছেন। ইজিপ্ট থেকে এই পথেই গাজায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে। ফ্লেচার বলেছেন, রাজনৈতিক একতাবদ্ধ থাকলে প্রয়োজনীয় বিপুল পরিমাণে ত্রাণ কিভাবে পাঠানো সম্ভব তা আমরা জানি। We've been begging to get this access, begging to get the trucks moving at scale. Our WFP colleagues here. ২ বছর ধরে ইসরায়েলি বোমাবর্ষণে গাজা পরিণত হয়েছে বিশাল এক ধ্বংসস্তূপে। উপত্যকার একটি অবকাঠামো ও ভবনও অক্ষত নেই। এমনকি উঁচু ভবনগুলো ভেঙে পড়ে রাস্তাঘাট পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এ যেন বাস অনুপযোগী এক মৃত উপত্যকা। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও নিজেদের বাসস্থানে ফিরতে শুরু করেছে গাজাবাসী, কিন্তু তাদের জন্য নেই একটিও বাসযোগ্য ভবন, যে কারণে আশ্রয় শিবিরের মতোই আবারও তাদের তাঁবু টাঙিয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ নিজেদের উদ্যোগেই ধ্বংসস্তূপ সরিয়ে বাসস্থান পুনর্নির্মাণের চেষ্টা করছেন। গাজার পুনর্গঠন করতে প্রায় ৫৫ মিলিয়ন টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে বলে জানালেন ইউএনডিপি প্যালেস্টাইন জনগণের সহায়তা কর্মসূচি PAPP'র বিশেষ প্রতিনিধি জ্যাকো সেলিয়ার্স। There's other challenges that comes with this, including unexploded ordnances that first have to be cleared for safety. But then the process to start the reconstruction will require a huge amount of debris removal. There's about 55 million tons of debris throughout Gaza. This is equal to 13 pyramids of Giza, just to give you an indication of the challenge that will be required as well. ধ্বংসযজ্ঞের বড় অংশ রয়েছে গাজা সিটিতে। লড়াইয়ের তীব্রতা এখানেই সবচেয়ে বেশি ছিল। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার UNOSAT'র তথ্য অনুসারে গাজা সিটির ভবন ও অবকাঠামোর প্রায় ৮৩% ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউএনডিপি জানিয়েছে, তারা ইতিমধ্যেই গাজা উপত্যকা থেকে প্রায় ৮১,০০০ টন ধ্বংসস্তূপ অপসারণ করেছে এবং তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতিসংঘ প্রতিনিধি জ্যাকো সেলিয়ার্স জানান, গাজার ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়নে একটি বৃহৎ পর্যালোচনা চলছে, যা জাতিসংঘ, বিশ্ব ব্যাংক এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথভাবে পরিচালিত। এই মূল্যায়ন অনুযায়ী গাজার জন্য প্রায় $৬৭ বিলিয়ন প্রয়োজন বলে জানানো হয়। A process called the Rapid Damage Needs Assessment was jointly conducted by the United Nations, the World Bank and the European Union. And that figure in February 2025 came to about $53 billion for the reconstruction needs.
This figure is now being updated. We are working on a number of initiatives to also do the physical damage assessment. And we anticipate that the figure will significantly increase also because of the increase in damages. এদিকে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা জানিয়েছেন, রামাল্লা ভিত্তিক প্যালেস্টাইন কর্তৃপক্ষ গাজার নিরাপত্তা, লজিস্টিক্স, আর্থিক এবং শাসন ব্যবস্থা পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং অংশীদারদের সাথে একযোগে কাজ করবে। বৃহস্পতিবার রামাল্লায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী 5 বছরে 3টি ধাপে গাজার পুনর্গঠন চলবে বলে জানান মোহাম্মদ মোস্তফা। The 5-year program is structured in 3 sequential phases. The first phase, a 6 months emergency phase, focused on early recovery valued at $3.5 billion. The second phase, a 3-year reconstruction and recovery phase, valued at about $30 billion. And the third phase will cover the rest of the program. আগামী নভেম্বরে গাজা পুনর্গঠন সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। আর এই সম্মেলন আন্তর্জাতিক সহায়তা ও অংশীদারিত্বের কেন্দ্রীয় মঞ্চ হিসেবে কাজ করবে বলে তিনি জানান। In the coming month, November, ইউক্রেন যুদ্ধ শেষ করতে কোনো পদক্ষেপ না নেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অব্যাহতভাবে হতাশা প্রকাশ করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন পুতিন যুদ্ধকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করছেন। গত মঙ্গলবারও হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে পুতিনের সমালোচনা করেন তিনি। Look, I'm very disappointed because Vladimir and I had a very good relationship, probably still do. I don't know why he continues with this war. This war has been so bad for him. এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজেই কথা জানান। তিনি জানান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। ট্রাম্প উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের সাফল্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথে নিয়ে যেতে সাহায্য করবে বলে বিশ্বাস তার। তিনি আরও জানান আগামী সপ্তাহে আমেরিকা রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠকের বিষয়ে একমত হয়েছেন তারা। প্রাথমিক বৈঠকে আমেরিকার নেতৃত্ব দেবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এরপর হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে জানান ট্রাম্প। We just had a call, as you know, with President Putin. I thought it was a very good call. So পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি। I would say within 2 weeks or so, pretty quick. Marco Rubio is going to be meeting with his counterpart, as you know, Lavrov, and they'll be meeting. ট্রাম্প বলেন পুতিন ও জেলেনস্কি একে অপরের সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারেন না, যা তাদের মধ্যে বৈঠক আয়োজনের ক্ষেত্রে একটি সমস্যা। So we may do something where we're separate but equal. We'll meet and talk parties, but this is a terrible relationship the two of them have, and it's. গাজা যুদ্ধের মতো ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। It's turned out to be, who would think I did Middle East before I did this? We did a total of 8 now, 7 and now 8. And we're going to make this number 9. ট্রাম্প আরও জানান ইউক্রেনে আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনার বিষয়ে পুতিনকে জানিয়েছেন তিনি। পুতিন তা চান না। Well, of course, what do you think he's going to say? Please sell Tomahawks? Is he going to say, please sell those Tomahawks? I really appreciate it. অন্যদিকে এক সাক্ষাৎকারে সেনেট মেজরিটি লিডার জন থুন জানিয়েছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। বিলটির প্রতি ব্যাপক দ্বিদলীয় সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটি পাশ করার সময় এসেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে তার ফোনালাপের বিষয়টি জানেন না জন থুন। Well, we're going to see. He doesn't know about the call yet. I'm going to speak to him later. এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে হতে যাওয়া বৈঠকে জেলেনস্কি আমেরিকার কাছ থেকে আরও সামরিক সহায়তা চাইবেন বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে 2টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এমন দাবি করেছে তালেবান সরকার। সীমান্তে শতাধিক মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের 1 সপ্তাহ যেতে না যেতেই বুধবার এই হামলা চালানোর অভিযোগ জানালো আফগানিস্তান। সর্বশেষ বুধবার বিকেলে 2টি হামলা হয়। প্রথম হামলাটি একটি বেসরকারি বাড়িতে আর দ্বিতীয়টি একটি বাজার এলাকায় সংঘটিত হয়। যদিও সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি, তবে হাসপাতাল সূত্রে জানা গেছে কমপক্ষে 5 জন নিহত এবং ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘের আফগান সহায়তা মিশন জানিয়েছে কেবল স্পিন বোলদাক এলাকায় অন্তত 17 জন বেসামরিক নিহত এবং 346 জন আহত হয়েছেন। এছাড়াও আগের সংঘর্ষে বিভিন্ন প্রদেশে আরও 16 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জাতিসংঘ দুই দেশকে দ্রুত ও স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে, যাতে সাধারণ নাগরিকদের জীবন রক্ষা করা যায়। এদিকে আফগানিস্তানের সীমান্ত শহর স্পিন বোলদাকের বাসিন্দারা জানিয়েছেন পাকিস্তানি হামলায় শুধু সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়ালি বলেন, তাদের এলাকায় কোনো সেনা ঘাঁটি বা সেনা সদস্য ছিল না। পাকিস্তান দাবি করছে এখানে সেনা সদস্যরা থাকতেন, কিন্তু এখানে কোনো সেনা সদস্য ছিল না। এগুলো সব সাধারণ মানুষের ঘরবাড়ি, যাদের সেনাবাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো সব আমাদের ব্যক্তিগত বাড়ি ও জমি, এবং আমাদের আশেপাশে কোনো সামরিক ঘাঁটিও নেই। হামলার বিষয়ে তালেবান সরকারের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান পাল্টা অভিযোগ করেছে। আফগানিস্তান থেকে আসা তালেবান বাহিনীর হামলায় তাদের 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 2611 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ট লাইন নামে পরিচিত। আফগানিস্তান এই সীমান্ত কখনোই স্বীকৃতি দেয়নি, যা দুই দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ। এদিকে চায়না বৃহস্পতিবার জানিয়েছে তারা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বুধবারের যুদ্ধবিরতিকে স্বাগত এবং দুই দেশকে সংযত থাকার আহ্বান জানায়। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় চায়না গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাকিস্তান ও আফগানিস্তান চায়নার বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। চায়না দুই দেশকে শান্ত ও সংযম বজায় রাখার, একটি সর্বাত্মক ও স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্যের সমাধানের জন্য সমর্থন করে, যাতে তারা রাজনৈতিক সমাধানের পথে ফিরে যেতে পারে। পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক উন্নয়ন ও উত্তরণে চায়না গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত। দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে সাম্প্রতিক এই সহিংসতা সাউথ এশিয়ার স্থিতিশীলতার জন্য হয়ে দাঁড়িয়েছে নতুন হুমকি। ভেনেজুয়েলার উপকূলে আমেরিকার সাম্প্রতিক হামলা এবং অভিযানকে অবৈধ ঘোষণা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে কারাকাস। বৃহস্পতিবার দেশটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিতে ইউএনএসসিকে অনুরোধ জানান জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা। এদিকে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আমেরিকার সামরিক তৎপরতা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুমোদনে সাউথ আমেরিকার দেশটির নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে আমেরিকার সেনারা ক্যারিবীয় অঞ্চলে একাধিক সন্দেহজনক মাদকবাহী নৌকাকে লক্ষ্য করে অন্তত 5টি হামলা চালিয়েছে। কারাকাসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এসব হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। এরই মধ্যে লুইজিয়ানার বার্কস্টেল বিমান ঘাঁটি থেকে বুধবার অন্তত 3টি B-52 বোমারু বিমান উড্ডয়ন করেছে এবং ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চলের কাছ দিয়ে উড়ে গেছে। এতে করে ল্যাটিন আমেরিকার দেশটির সরকার নতুন করে চাপের মুখে পড়েছে। অঞ্চলটিতে আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় কারাকাসের মানুষের মধ্যে সম্ভাব্য হামলার আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আমেরিকার সামরিক তৎপরতাকে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে মাদুরো উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। সিআইএ নিয়ন্ত্রিত অভ্যুত্থানের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের চক্রান্ত থেকে দেশের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া কারাকাসের পিতারে এবং পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সামরিক মহড়ার নির্দেশও দেন তিনি। al golpe de estado de Pinochet y los 5.000 jóvenes asesinados y desaparecidos. উপকূলীয় অঞ্চলে আমেরিকার সাম্প্রতিক হামলা এবং অভিযানকে অবৈধ ঘোষণা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিতে ইউএনএসসিকে অনুরোধ জানায় কারাকাস। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা অভিযোগ করেন, আমেরিকার সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করা বেসামরিক জাহাজে হামলা চালিয়ে অন্তত 27 জনকে হত্যা করেছে। The United States of America carried out a new set of extrajudicial executions against civilians who were aboard the small stationary boat in the Caribbean Sea
just a few miles off. এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেন, এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংস্থার মহাসচিবের কাছে অভিযোগ দায়ের করা হবে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভেনেজুয়েলার শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অভিযানের অনুমোদন দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আস্থাভাজন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে আবারও টিকে গেছেন। তবে দেশটির বামপন্থী বিরোধী দলগুলো ম্যাক্রোকে হুঁশিয়ার করে বলেছে তিনি ধার করা সময়ের উপর নির্ভর করে ক্ষমতায় রয়েছেন। প্রধানমন্ত্রী লেকর্নু ম্যাক্রোর বিতর্কিত পেনশন সংস্কার পরিকল্পনা স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়ে সোশ্যালিস্ট পার্টির সমর্থন পান, যার ফলে বৃহস্পতিবার উত্থাপিত অনাস্থা প্রস্তাবটি মাত্র 271 ভোট পায়। আর মাত্র 18 ভোট পেলেই সরে যেতে হতো লেকর্নুকে। ফ্রান্স আনবাউট দুটির মধ্যে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তারা থামবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে দলটি। অনাস্থা প্রস্তাব ব্যর্থ হওয়ার পর গণমাধ্যমকে ফ্রান্স আনবাউডের নেত্রী মাতিল্ডো পানো স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্টকে শিগগিরই বিদায় নিতে হবে। হাল ছাড়বেন না, ভয় পাবেন না, একে অপরের থেকে দূরে সরে যাবেন না। কঠিন এই বাজেটের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন। আর আমরা স্পষ্ট করে বলছি, প্রধানমন্ত্রী লেকর্নু আর প্রেসিডেন্ট ম্যাক্রো দুজনই নিজ নিজ পদে ক্ষণস্থায়ী। খুব তাড়াতাড়ি প্রেসিডেন্টকে যেতে হবে। অন্যদিকে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোটদানকারী পার্লামেন্ট সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ন্যাশনাল র্যালি পার্টির নেতা জন ফিলিপ টাঙ্গি। সোশ্যালিস্ট পার্টির সদস্যরা আবারও ফ্রান্সের শ্রমজীবী মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজ আমাদের দেশের জন্য সত্যিই দুঃখের দিন, কারণ করদাতা, সাধারণ কর্মজীবী মানুষ আর অবসরপ্রাপ্তরা ক্ষতিগ্রস্ত হবেন। শুধু কিছু পার্লামেন্ট সদস্য যেন তাদের পদ আঁকড়ে থাকতে পারেন সেজন্য। তবে প্যারিসের বাসিন্দারা সরকার টিকে যাওয়া না যাওয়ার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। বৃহস্পতিবারের এই ভোটাভুটির পর তাদের অনেকেই জানায়, গত 1 বছরের রাজনৈতিক অস্থিরতা তাদের কর্তৃপক্ষের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে। আবাসন খাতের কর্মী অ্যান্থনি মুসা এদের একজন। সত্যি বলতে আমার তেমন কিছু যায় আসে না। এখন আমরা রাজনীতি নিয়ে আগের মতো আগ্রহী না। আমরা শুধু চাই একটু স্থিতিশীল পরিস্থিতি। এই চেয়ার বদলের খেলা একেবারে হাস্যকর লাগে। আন্তর্জাতিকভাবে দেখলেও আমরা যেন হাসির পাত্র হয়ে গেছি। তবে ফ্র্যাঙ্ক রিবেরি নামে প্যারিসের এই বাসিন্দা লেকর্নুকে কাজ করার সুযোগ দেওয়ার পক্ষপাতী। সবাই বলছে লেকর্নু ম্যাক্রোর লোক, তবে এখন তো দায়িত্ব নিয়েছেন, দেখাই যাক না কি করেন। এখনই কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে উনি সবার মন রক্ষা করতে চাইছেন, কিন্তু মাথার উপর সবসময় চাপ আছে। কতদিন টিকবেন বলা যাচ্ছে না। লেকর্নু আসলে নিজের কাজে কতটা সফল হবেন তা নির্ভর করছে বিরোধী দলগুলোর কতটা সমর্থন পাচ্ছেন তার উপর। সময়ের সাথে সাথে লেকর্নু ও ম্যাক্রো দুজনের জন্যই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে, এমনটাই মনে করেন ফ্রান্সের অনেক সাধারণ মানুষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।